আসসালামু আলাইকুম। চলো ১০ মিনিটের মধ্যে ব্রায়োফাইটার, টেরিডোফাইটার এমসিকিউ গুলো পড়ে ফেলি। আজকে এই চ্যাপ্টারে আমরা একটা ম্যাজিক্যাল জিনিস শিখব। তো দেখো এর জন্য আমরা একটা জিনিস তোমাকে একটু দেখাই। দেখো তোমার বইতে যে জীবগুলা উল্লেখ করা আছে সেগুলো একটা সিকোয়েন্সে আছে। অধ্যায় ৪ থেকে শুরু করে অধ্যায় ৭ পর্যন্ত একটা সিকোয়েন্স আছে। প্রথমে ৪ অধ্যায় আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর শৈবাল, ছত্রাক, তারপর ব্রায়োফাইটা। ওই অধ্যায়ে পরে আছে টেরিডোফাইটা, এরপর নগ্নবীজি, তারপর আবৃতবীজি। এই একটা সিকোয়েন্সে তোমার বইটা সাজানো আছে। তো এই ক্ষেত্রে কিছু জিনিস এটার সাথে রিলেট করা যায়। যেমন তুমি যদি ভাইরাস ব্যাকটেরিয়ার কথা চিন্তা করো, ভাইরাস ব্যাকটেরিয়া পর্যন্ত তাদের কোনো সুগঠিত কোষ নাই, প্রকৃত কোষ নাই, এবং এদের ক্ষেত্রে সেন্ট্রাল নিউক্লিয়াসও থাকে না, সুগঠিত নিউক্লিয়াসও থাকে না। আরো যদি স্পেসিফিক করে বলো, ভাইরাসের ক্ষেত্রে তো কোষই নাই, ওরা অকোষীয়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ আছে কিন্তু প্রকৃত কোষ না তারা, বা সুকেন্দ্রিক কোষ না। তাহলে এই পর্যন্ত এই বৈশিষ্ট্য মনে রাখবা যে এই পর্যন্ত সুকেন্দ্রিক কোষ থাকে না, এরপর থেকে সবার সুকেন্দ্রিক কোষ থাকবে। এরপর তুমি যদি ব্রায়োফাইটাকে আরেকটা ফ্ল্যাগ হিসেবে ধরো, তাহলে ব্রায়োফাইটা পর্যন্ত এর আগে যারা আছে কারোরই পরিবহন টিস্যু নাই, এবং এদের দেহ সবারই হ্যাপ্লয়েড। সো ব্রায়োফাইটের আগে যত চ্যাপ্টারে যারা আছে সবার দেহ হ্যাপ্লয়েড এবং এদের কারোর পরিবহন টিস্যু নাই। এই একটা ফ্ল্যাগ। টেরিডোফাইটা আরেকটা ফ্ল্যাগ। টেরিডোফাইটা থেকে শুরু করে এর আগে যারা আছে কারোরই ফুল ফোটে না। ওকে, কিন্তু পরের দুইটার আবার ফুল ফোটে। এখানেও আগের গুলা পরিবহন টিস্যু নাই, দেহ হ্যাপ্লয়েড, পরের গুলা কিন্তু আবার সবই টু এন্ড ডিপ্লয়েড এবং ওদের আবার পরিবহন টিস্যু আছে। ঠিক আছে, তাইলে আবার নগ্ন বীজিতে ফল অনাবৃত থাকে আর আবৃত বীজিতে আবৃত থাকে। তো এই কয়েকটা ফ্ল্যাগ খুব ইম্পর্টেন্ট। ফুল কাদের ফোটে? পরিবহন টিস্যু আগের কারণ নাই, আগের গুলো সবাই হ্যাপ্লয়েড। আবার এই ক্ষেত্রেও সুগঠিত কোষ নাই আর ভাইরাসের তো কোষই নেই। সব থেকে বেশি আসে পরিবহন টিস্যু আছে কিনা আর দেহটা কেমন। তো এই সিকোয়েন্সটা যদি মনে রাখো খুব ইজি, কারণ বইটা এভাবেই সাজানো, নিম্ন স্তরের থেকে আস্তে আস্তে উচ্চ স্তরের বা ভালো গুণের, উন্নত গুণের দিকে গিয়েছে। আচ্ছা, এখন আসো আমরা শুরু করি, অনেক কোশ্চেন আনসার করতে পারবো ওইটা থেকে। দেখো ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য কোনটা? ব্রায়োফাইটার 3টা উন্নত বৈশিষ্ট্য আছে, একটু মনে রাখবা। প্রথমত, এখানটাতে আমরা ক্যাপসুলে কলুমেলা পাবো। কি পাবো? ক্যাপসুলে কলুমেলা। এরপরে দেখো স্টোমাটা যুক্ত এপিডার্মিস থাকবে, এপিডার্মিসে স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকবে, এটা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপর দেখো ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যু থাকবে। ছোট উদ্ভিদ সাধারণত ভাজক টিস্যু দরকার হয় না, কিন্তু এখানে থাকে, তাইলে এটা উন্নত বৈশিষ্ট্য। সো কলুমেলা, ভাজক টিস্যু আর স্টোমাটা, এই 3টা। তাহলে এখানে হ্যাপ্লয়েড প্রকৃতির না, এটা নিম্ন বৈশিষ্ট্য, রাইজয়েড নিম্ন বৈশিষ্ট্য, থ্যালয়েড নিম্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে আনসার কি? ক্যাপসুলে অবস্থিত ভাজক টিস্যু। বাকিগুলো কিন্তু সবই নিম্নতর উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপরে আসো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটা? ব্রায়োফাইটা এটা কি স্পোরোফাইটিক? স্পোরোফাইটিক এন্ড গ্যামিটোফাইটিক। স্পোরোফাইটিক মানে এটা ডিপ্লয়েড বোঝায়, 2n, আর গ্যামিটোফাইটিক মানে n, হ্যাপ্লয়েড বোঝায়। এটা মাথায় রাখবা। পরিবহন টিস্যু যুক্ত কি ব্রায়োফাইটা? আমরা বলছি ব্রায়োফাইটা থেকে এর আগে কারোর পরিবহন টিস্যু নেই। এটা কি পুষ্পক? না। টেরিডোফাইটার আগে কেউ পুষ্পক না, টেরিডোফাইটা নিজেও না। আর ভ্রূণ সৃষ্টিকারী? ইয়েস। আর এখানে আনসার কি হবে? ভ্রূণ সৃষ্টিকারী ব্রায়োফাইটা। বা আরো যদি স্পেসিফিক করে তোমাকে বলে দেয়, নাম বলে দেয়, ধরো টেরিডোফাইটা না বলে ফার্ন বলতে পারে, এখানে মস বলতে পারে, তাহলেও একই কথা, ভ্রূণ সৃষ্টিকারী আনসার হবে। এইটা একদম মাথায় ঢুকায় নাও। এরপরে রিকশিয়ার পুংজননাঙ্গের নাম কি? ম্যাক্সিমাম এই জায়গাগুলোতে সবই একই টাইপের নাম, অ্যান্থেরিডিয়াম, আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়াম মানে পুংজননতন্ত্র, আর আর্কিগোনিয়াম মানে স্ত্রী জননাঙ্গ বা জননতন্ত্র। তো এইখানটাতে একটা জিনিস একটু খেয়াল করো, দেখো আর্কি, আর্কি মানে কি? আর্কিপিলাগো বা আর্কিওলজি, আর্কি মানে কিন্তু প্রাচীন। তো এটা চিন্তা করা হয় যে একটা সময় বা যখন অযৌন জনন ছিল, তখন শুধু ফিমেল কাউন্টার পার্টটা নতুন প্রজন্ম সৃষ্টি করতো, উন্নত বা অনুন্নত সব ক্ষেত্রে। মানে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, আর আমাদের ক্ষেত্রে তো আমরা বিবর্তন বিশ্বাস করি না, আমাদের ক্ষেত্রে সবকিছুই সৃষ্টি শুরু থেকে ছিল। তারপরও যদি তুমি অনুন্নত থেকে উন্নতর দিকে সাজাও, অনুন্নতদের ক্ষেত্রে কেবলমাত্র ফিমেল কাউন্টার পার্টও জননে অংশগ্রহণ করতে পারে। সো ফিমেল জননাঙ্গটা অনেক আগের, অনেক প্রাচীন, এর জন্য সেটাকে আর্কিগোনিয়াম বলে, আর অপরটাকে অ্যান্থেরিডিয়াম বলে। ওকে, তাহলে এখানে আনসার হচ্ছে অ্যান্থেরিডিয়াম। আর স্পোরাঞ্জিয়াম কি? এটা অযৌন জননাঙ্গ। তাহলে এই কয়টা একটু দেখবা। পরিবহন টিস্যু বহনকারী জীব কোনটা? ওখান থেকে আনসার করতে পারবা। পরিবহন টিস্যু কোথা থেকে আছে? আমাদের টেরিস থেকে বা টেরিডোফাইটা থেকে পরের গুলাতে আছে। সো এখানে রিক্সিয়া না, এগারিকাস না, ইলোথ্রেক্স না, এটা শৈবাল, ওটা ছত্রাক। তাহলে আনসার হচ্ছে টেরিস। দেখছো কত সুন্দর। টেরিস উদ্ভিদের কুণ্ডলিত কচি পাতাকে কি বলে? দেখো টেরিসের ক্ষেত্রে দুই ধরনের পাতা থাকে, একটা হচ্ছে এইরকম পাতা, আর একটা এরকম হাতির সুরের মতো পেঁচানো পাতা থাকে। যারা টেরিস দেখছো তারা দেখছো কয়েলের মতো এরকম পেঁচানো থাকে। তো এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ পাতাকে কি বলা হয়? এটাকে ফ্রন্ট বলে। সো ফার্নের নর্মাল পাতাকে আমরা ফ্রন্ট বলি, আর এরকম কুণ্ডলিত পাতাকে কি বলা হয়? ক্রোজিয়ার বলে। তাহলে পাতা, এই পাতাটাই হচ্ছে ফ্রন্ট, এই কুণ্ডলিত পাতাটাই হচ্ছে ক্রোজিয়ার। এখন এই কুণ্ডলিত কচি পাতার যে অবস্থা, দেখতে যেরকম লাগতেছে, এর অবস্থাটাকে বলে সার্সিনেট ভার্নিশন। ঠিক আছে, পাতাটাকে না, এই যে অবস্থাটা, এটাকে বলতেছে সার্সিনেট ভার্নিশন। বুঝছো? তাহলে সার্সিনেট ভার্নিশন দেখলাম। এরপর আসো ওই যে বড় পাতাটা আঁকলাম, ছোট্ট ছোট্ট যে খণ্ড, এগুলোকে কানের মতো, কান, তাহলে এটাকে পিনা বলা হয়।
ছোট অংশগুলো হচ্ছে পিনা, বা প্রত্যেকটা পত্রখণ্ডক হচ্ছে পিনা। এরপর দেখো এর যে কাণ্ডটা থাকে, কাণ্ডটা মাটির নিচে থাকে। আদা, হলুদ এগুলো কিন্তু কাণ্ড। তো এগুলো যেমন মাটির নিচে এরকম বাল্ব আকারে থাকে, এইটাও মাটির নিচে থাকে এবং এটার নাম কি রাইজোম। সো ফার্নের কাণ্ড কি রাইজোম। এরপর দেখো রাইজোমের গায়ে একটা বাদামি বর্ণের শল্কপত্র থাকে, পাতলা একটা আবরণী থাকে। তাইলে একটা প্রশ্ন আসতে পারে, এর শল্কপত্রের রং কি? বাদামি। এবং এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে র্যামেন্টাম। মনে রাখবা, শল্কপত্রের নাম র্যামেন্টাম, বা বাদামি বর্ণের যে আবরণী থাকে সেটা র্যামেন্টাম, বা কালার কি বাদামি। তো এখানটাতে কুণ্ডলিত কচি পাতাকে কি বলে? অবশ্যই অবশ্যই ক্রোজিয়ার। এন্ড এই অবস্থাটাকে বলে কি বলে? সার্সিনিড ফার্নিসান। উল্টা মানে এটা কিন্তু অ্যাডমিশনে প্রচুর উল্টিয়ে যায়। এরপর আসো পরের কোশ্চেনে, টেরিসের পাতায় অবস্থিত স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে কি বলে? ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন এই অজন জনন বা স্পোর জননকে আলোচনা করব, তখন দেখবা স্পোরঞ্জিয়াম এবং স্পোরঞ্জিয়া দুইটা শব্দ আসবে। স্পোরঞ্জিয়াম এটা একবচন, স্পোরঞ্জিয়া বহুবচন। তো এই স্পোরঞ্জিয়ামের মধ্যেই স্পোর গুলা তৈরি হয়। স্পোরঞ্জিয়া একা একা থাকে না, অনেকগুলো একসাথে মিলে একটা গুচ্ছর মতো তৈরি করে। ওই গুচ্ছটাকে বলা হয় সোরাস। এক বচনে সোরাস, বহু বচনে সোরাই। ওকে, এরপর এই সোরাস গুলো কই থাকে? পাতার কিনারা বরাবর সাজানো থাকে। যে পাতায় এগুলো সাজানো থাকে সেটাকে বলে স্পোরোফিল, স্পোর ধারণকারী পাতা। তাহলে ছোট ছোট অংশগুলোকে আমরা স্পোরঞ্জিয়াম বলতেছি, যখন একটা বাঞ্চ আকারে গুচ্ছ আকারে থাকতেছে সেটা সোরাস বা সোরাই, এবং যাতে থাকতেছে ওই পাতাটাকে বলতেছি আমরা স্পোরোফিল। তাহলে স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলে সোরাস। দেখছো, বহু বচনে স্পোরঞ্জিয়া, সোরাস বহু বচনে সোরাই। দেখে ফেলবা। কোনটি ডিপ্লয়েড জীব? খুবই সহজ না? ওখানে আমি বলেছিলাম কোন পর্যন্ত হ্যাপ্লয়েড ছিল, ব্রায়োফাইটা পর্যন্ত। তাইলে এখানে টেরিডোফাইটা বা টেরিস ডিপ্লয়েড। এরপরে আসো, টেরিসের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? এটা একটু জানা লাগবে। ভাস্কুলার বান্ডেল আমরা ডিটেলসে টিস্যু তন্ত্রে পড়বো। তারপরে একটু দেখো, আমরা টেরিসের ক্ষেত্রে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল পাই। এবং কেন্দ্রিক এর আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, একটা ফ্লোয়েম কেন্দ্রিক। এই ক্ষেত্রে এরকম কনসেন্ট্রিক আকারে থাকে, হয় মাঝখানে জাইলেম থাকে নাইলে ফ্লোয়েম থাকে, মানে অল্টারনেট হয়, এখানে জাইলেম নাই ফ্লোয়েম, এখানে জাইলেম না কি ফ্লোয়েম, এরকম বৃত্তাকারে থাকে। তো এই ক্ষেত্রে আমরা জাইলেম কেন্দ্রিক, বা যে আরেকটা নাম হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। কেন জাইলেম মাঝখানে থাকবে? জাইলেম কি বহন করে? পানি। পানি হাইড্রো বা হেড্রো, এই জন্য মাঝখানটা হেড্রো বা মাঝখানটা জাইলেম, এর জন্য এটা হাইড্রোসেন্ট্রিক বলে। আর ফ্লোয়েম কেন্দ্রিকটাকে বলে লেপ্টোসেন্ট্রিক। তো হাইড্রোসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে PLS, পলাশ। পি ফর পেরিস, টেরিস, এল ফর লাইকোপোডিয়াম, এস ফর সেলাজিনেলা। আর এইখানটাতে ফ্লোয়েম কেন্দ্রিক দুইটা, DY, ড্রাসিনা আর আক্কা। তাহলে এখানটাতে টেরিসের ভাস্কুলার বান্ডেল অবশ্যই প্রথমটা হবে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। কেন হাইড্রোসেন্ট্রিক বলে? মনে রাখিও, গুলাই ফেলো তোমরা। মাঝখানে জাইলেম, পানি বহনকারী। কোনটি টেরিসের স্পোরোফাইটিকের প্রথম কোষ? এটা অনেক গুলিয়ে ফেলো তোমরা, একটু মনে রাখবা। যেটা যেরকম না সেটা সেরকম হবে। স্বাভাবিকভাবে যদি স্পোরোফাইটিকের প্রথম কোষ স্পোর হইতো, তো ঝামেলাই ছিল না। ঝামেলা লাগে কেন? মিলে না বলে। তাহলে মনে রাখবা, যেটা উল্টাপাল্টা লাগতেছে সেটাই উত্তর। তাহলে স্পোরোফাইটিক আমি বলেছি এটা কি বলেছি? ডিপ্লয়েড অবস্থা, এবং এটা বাংলাতে কি বলে? রেণুধর। আর গ্যামিটোফাইটিক যেটা, এটা বাংলাতে বলে লিঙ্গধর, এবং এটা হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, এখন স্পোরোফাইটিকের প্রথম কোষ কোনটা? এটা যেহেতু ডিপ্লয়েড, তাহলে অবশ্যই জাইগোট প্রথম কোষ হবে, কারণ জাইগোটই 2n সংখ্যক। জাইগোট দেখলেই আমরা স্পোরোফাইটিক দেখাইতে পারবো, তাহলে বাকিটা হয়ে যাবে। ওকে, জাইগোটের আরেকটা নাম আছে উস্পোর। ও বা SPORE, ও স্পোর মানে কিন্তু জাইগোট, মনে থাকবে। আরেকটা আছে স্ফিয়ার, SPHERE, স্ফিয়ার মানে গোলক। স্ফিয়ার মানে কিন্তু স্পোর না, স্পোর মানে জাইগোট, কিন্তু স্ফিয়ার মানে ওভাম। এটা কিন্তু ভুলাই যায়, অ্যাডমিশনে আসে। তাহলে স্ফিয়ার মানে ওভাম, খেয়াল করবা। আর গ্যামিটোফাইটিকের প্রধান কোষকে বা প্রথম কোষকে স্পোর, হ্যাপ্লয়েড। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবা। টেরিসের স্পোরোফাইটিকের প্রথম কোষ কোনটা? তাইলে স্পোরোফাইটিক, জাইগোট বা উস্পোর হবে ওই যে উস্পোর। হ্যাঁ, উস্ফিয়ার দেখায় না, উস্পোর। উস্ফিয়ার আলাদা করবা। আচ্ছা, এটা তাইলে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফার্নের প্রোথ্যালাস কিরকম? ফার্নের প্রোথ্যালাসের ছবিটা দেখো, তাহলে আনসার করতে পারবা। হার্টের মতো দেখতে, আর্কিগোডিয়াম, অ্যানথ্রেডিয়াম দুপাশে সাজানো থাকে, নিচের দিকে রাইজয়েড থাকে, সবুজ বর্ণের হয়। এটা দেখলেই তো বহুকোষী, বড় সাইজের হয়, আনসার করা যায়। এটা দেখো, প্রোথ্যালাসের বৈশিষ্ট্য সহবাসী। কেন সহবাসী? কারণ একই দেহে পুং এবং স্ত্রী দুইটা কাউন্টার পার্টি তৈরি হচ্ছে। এরপরে উভলিঙ্গ। কেন? দুইটা লিঙ্গই একটাই আছে, অ্যানথ্রেডিয়াম, আর্কিগোনিয়াম। এরপরে হ্যাপ্লয়েড। এই যে ফার্ন, এদের মূল দেহটা হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু এদের যে এই অবস্থাটা হচ্ছে হ্যাপ্লয়েড। প্রত্যেকটা জীবেই দেখবা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুইটা থাকে। আমাদের জীবনে তো আছে না? আমাদের যখন জননকোষ তৈরি হয় ওটা তো হ্যাপ্লয়েড, বাট আমরা ডিপ্লয়েড কেন? কারণ একটা জীব মেইনলি তার জীবনের অধিকাংশ সময় বা মেইন পর্যায়টা যেভাবে কাটায় তাকে ওই টাইপের জীব বলে। এই যেহেতু মেইনলি ডিপ্লয়েড অবস্থায় কাটায়, এই জন্য ডিপ্লয়েড। আচ্ছা, এরপর আসো, প্রোথ্যালাস কিন্তু হ্যাপ্লয়েড, এবং এই জন্য হ্যাপ্লয়েড একটু আগে বললাম গ্যামেটোফাইটিক। এরপর ওটা সবুজ।
সো সবুজই হবে, নিজের খাবার নিজে তৈরি করতে পারবে, অবশ্যই বহুকোষী স্বতন্ত্র, কারণ নিজের খাবার নিজে তৈরি করে। আরেকটা হচ্ছে দেখতে হার্ট শেপ হৃৎপিণ্ডাকার। এখন দেখো তাইলে ডিপ্লয়েড নোপ, একলিঙ্গ নোপ, সবুজে ইয়েস, ভিন্নবাসী না। ভিন্নবাসী মানে পুং এবং স্ত্রী আলাদা দেহে তৈরি হবে না। তাহলে আনসার হচ্ছে গ। স্পোর উৎপাদনকারী পাতাকে কি বলে অলরেডি বলেছি আমরা, স্পোরোফিল। আচ্ছা, এরপর আসো প্রথম ভাস্কুলার উদ্ভিদের রাইবোজোম বা রাইজোম যে বাদামি শল্কপত্র দ্বারা আবৃত থাকে তার নাম কি? প্রথম ভাস্কুলার উদ্ভিদকে ব্রাইফাইটের পরেই যে আছে টেরিডোফাইটা, দ্যাট ইজ টেরিস, টেরিসের কথা বলছে। তো টেরিস উদ্ভিদের রাইজোম যে শল্কপত্র দিয়ে আবৃত, একটু আগেই বললাম তার নাম কি? র্যামেন্টা বা র্যামেন্টাম। র্যামেন্টা প্লুরাল, র্যামেন্টা সিঙ্গুলার। তাহলে আনসার হচ্ছে র্যামেন্টাম। এরপর আসো ফার্ন উদ্ভিদের মিওসিস কোথায় ঘটে? ফার্ন এটা ডেপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? মেইনলি অবশ্যই ডিপ্লয়েড বলবা, কারণ মেইনলি তোর জীবনটা ডিপ্লয়েড অবস্থাতেই চলে। সো মনে রাখবা জাস্ট একটা ফর্মুলা, ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষে বা স্পোর মাতৃকোষে আমরা মিওসিসটা দেখবো, আর হ্যাপ্লয়েডের ক্ষেত্রে জাইগোটে মিওসিসটা দেখবো। ঠিক আছে? তাহলে এখানটাতে ফার্ন উদ্ভিদ যেহেতু এটা ডিপ্লয়েড, সো আমরা স্পোর মাতৃকোষে বা জনন মাতৃকোষে মিওসিসটা দেখবো। আনসার ইজ ক। এখন একটা প্রশ্ন থাকে যে হ্যাপ্লয়েড জীবে কেন জাইগোটে মায়োসিস হচ্ছে? মায়োসিস হওয়ার শর্ত কি? যে এখানটাতে যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে n সংখ্যক হয়ে যায়, যে নতুন অপত্য তৈরি হয় সেখানটাতে। এখন তুমি যদি হ্যাপ্লয়েড জীবে মিওসিস ঘটাও, ওর যে মেইন দেহকোষ আছে দ্যাট ইজ n আছে, n ভেঙে n/2 হয়ে যাবে। তো কখনো দেখছো n/2? না, সেটা সম্ভবই না, পসিবলই না। তো এই ক্ষেত্রে যেটা হয়, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, পুংগ্যামেট হ্যাপ্লয়েড, স্ত্রী গ্যামেটও হ্যাপ্লয়েড, এবং এই হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে জাইগোটটা ডিপ্লয়েড হয়। এখন তো এর মধ্যে সহজে মিওসিস হয়, এই জন্য জাইগোটের মধ্যে পরবর্তীতে মিওসিস হয়, বুঝছো? তখন এন তৈরি হয়। তাহলে বংশগতির যে ক্রোমোজোম সংখ্যা সেটাও ঠিক থাকলো এবং ঝামেলাও হইল না n to n এ। এটাই তো। তাহলে এই তো এগুলাই ছিল। আশা করা যায় ছোট একটা চ্যাপ্টার, এইগুলো যদি একটু গুছিয়ে পড়তে পারো ভালো করে আসতে পারবা। ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা তো প্রায় শেষের দিকে। তো আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচগুলোতে ভর্তি চলছে মেডিলজির, আমাদের অনলাইন অফলাইন দুইটা ব্যাচই আছে। যদি কোনো কোয়েরি থাকে আমাদের যে কোনো জায়গাতে তোমরা নক করতে পারো, মেডিলজির পেজে বা আমার পেজ নিশাত আপুতে। আমার একটা পেজ আছে নিশাত আপু, নিশাত নাম তো জানো, আপু বানানটাতে AP 3টা ইউ দিবা, তাইলেই খুঁজে পাবা। এই নামার কারণ নাই ফেসবুকে কোথাও। সো যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কিছু থাকে পড়াশোনা সম্পর্কিত, একাডেমিক হইতে পারে, অ্যাডমিশন হইতে পারে, যে কোনো কিছু, তাহলে আমাকে নক করতে পারো। ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।